আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের নির্ধারিত ব্যাকরণ ক্লাস করব। তো ব্যাকরণ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয়, যে পাঠ 10 শব্দার্থ। তো এই অধ্যায়ের অংশ ভিন্নার্থক শব্দ, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ বা ভিন্নার্থক শব্দ, এই পাঠটি নিয়ে আলোচনা করব। একটি আছে ভিন্নার্থক শব্দ, আরেকটি বিষয় আছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। ভিন্নার্থক শব্দ অর্থাৎ একই শব্দ আলাদা আলাদা বাক্যে যখন শব্দটি ব্যবহৃত হয় তখন সে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ হলো, বিষয়টি খেয়াল করো, শিরোনামটি সমুচ্চারিত, অর্থাৎ বানানে হয়তো সামান্য পার্থক্য থাকে কিন্তু উচ্চারণে কি এই ধরনের শব্দ আছে, সেই শব্দগুলোকে বলা হয় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তবে আজকে আমাদের আলোচনার বিষয় ভিন্নার্থক শব্দ। আমাদের এই ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, আমাদের এই ভাষাটি হচ্ছে খুবই বৈচিত্র্যময়। নানান রকম শব্দের সমাহার এখানে এই ভাষার মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। আমাদের ভাষায় প্রচুর বিদেশি শব্দ এসেছে, আমাদের দেশি শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে আবার নানান রকম প্রকারভেদ আছে। এই ধরনের কিছু শব্দ আছে, যেমন বিপরীত শব্দ, সমার্থক শব্দ। ঠিক এরকমই একটি শব্দ হলো ভিন্নার্থক শব্দ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিন্নার্থক শব্দ। ভিন্নার্থক শব্দ কি আসলে? ভিন্নার্থক শব্দ হলো যে আমাদের ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, এবং শব্দগুলো যখন ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয় তখন তাদের অর্থগুলো ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়। তো এই যে ভিন্ন রূপে প্রকাশ হচ্ছে, আলাদা বাক্যে গেলে একটি শব্দ অন্যরকম অর্থ প্রকাশ করছে, এ ধরনের শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে যদি আমরা বলি সেটা কিভাবে বলা যায়, খেয়াল করে সবাই। সবাই খেয়াল করো যে ভিন্নার্থক শব্দ আসলে কি। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়, এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এই শ্রেণীর শব্দগুলোকে ভিন্নার্থক শব্দ বলে। আমি আবার পড়ছি, খুব মন দিয়ে খেয়াল করবে। আর এই বিষয়গুলো এরকম যে সব ক্লাসেই পড়তে হবে, এবং তোমার ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন শ্রেণীর পরীক্ষা, এমনকি পরবর্তীতে যে বিভিন্ন পরীক্ষা তুমি দিবে, এই বিষয়গুলো কিন্তু সবসময় থেকে যায়। কাজেই সহজ মনে করে যে আমি এড়িয়ে যাব বা না বুঝে চলে যাব, যে পাড়ায় যাবে, এই চিন্তা করা যাবে না, আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আবার পড়ছি, তোমরা খেয়াল করো। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়, এবং একই শব্দ, এই জায়গাটুকু খেয়াল করো, ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এখানে বলা হয়েছে একই শব্দ, অর্থাৎ শব্দ একটি, তাদের বানান রূপও এক, কিন্তু আলাদা আলাদা বাক্যে যখন ব্যবহৃত হয় তখন তার অর্থ হয়ে যায় ভিন্ন ভিন্ন। এই শ্রেণীর শব্দগুলোকে ভিন্নার্থক শব্দ বলে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, কাপড়টির রং কাঁচা, কাঁচা আম খেতে টক। এই যে কাঁচা আলাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, এই শব্দ দুটি খেয়াল করো তোমরা। শব্দ কিন্তু একই, এটাও কাঁচা, যা বানান রূপও এক, শব্দ এক, উচ্চারণও এক, কিন্তু এই শব্দটি যখন আলাদা দুটি বাক্যে গেছে, প্রয়োগ করা হয়েছে বা আমরা প্রয়োগ করেছি, তখন কিন্তু তার অর্থ একদমই বদলে গেছে। আর এই যে বলছি কাপড়টির রং কাঁচা, এখানে কাঁচা কী অর্থে ব্যবহৃত হয়েছে? অস্থায়ী অর্থে। অর্থাৎ কাপড়ের রংটা হয়তো স্থায়িত্ব কম, যে ধুলে এটা রং উঠে যাবে, এই ধরনের অস্থায়ী অর্থে রং কাঁচা বলা হয়েছে। আর এখানে কি বলা হয়েছে? কাঁচা আম খেতে টক। এখানে কাঁচা শব্দটি এই বাক্যে অপক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কাঁচা আম অপরিপক্ক, সেটা এখানে বোঝানো হয়েছে। তো এই যে একজন ব্যক্তি বা আমি, তুমি, আমরা যেই এই ধরনের শব্দ প্রয়োগ করে যখন অপরকে কোনো একটি কথা বলবো, তখন কিন্তু তোমার বললে যাকে বলা হচ্ছে সে কিন্তু তার অর্থ বুঝে অবশ্যই তার সেই বাক্যের ভাবটা বুঝে ফেলবে। এমন না যে কাঁচা বলে শুধু অপরিপক্কই বোঝায়, যে কাঁচা মানে সেটা পাকেনি বা পরিপক্ক হয়নি, এই ধরনের আমরা সেটা বুঝে নেই, কিন্তু সব অর্থই হয়তো আমাদের জানা নাই বা
আমরা যে এই যে একই রকম শব্দগুলো যে প্রয়োগ করছি, সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় হয় যে সবগুলো সঠিক অর্থ আমাদের জানা থাকে না। সেটা জানার জন্যই আজকে আমাদের পাঠ বা এই বিষয়গুলো আমাদের পড়তে হয়। তো আমাদের বাংলা ভাষায় এই যে ভিন্নার্থক শব্দগুলো আমরা প্রয়োগ করে থাকি, এগুলো কেন করি, তারও কিছু প্রয়োজনীয়তা আছে, সেগুলো এখন দেখব। ভিন্নার্থক শব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা। ভিন্নার্থক শব্দ কেন আমরা আমাদের ভাষায় ব্যবহার করি? যেমন ধরো এখানে দেওয়া আছে, ভাষার শ্রী বৃদ্ধি ঘটায়। ভিন্নার্থক শব্দ ভাষার শ্রী বৃদ্ধি ঘটায়, অর্থাৎ ভাষার সৌন্দর্যে বাড়িয়ে দেয়। যখন এই সঠিক শব্দটি আমরা সঠিক বাক্যে সঠিকভাবে ব্যবহার করব, তখন সেটার সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে। অর্থের বিস্তার ঘটায়। অর্থের মানে বিস্তার ঘটায়, একই শব্দ নানাবিধ অর্থ প্রকাশ করছে নানা বাক্যে গিয়ে। এবং আরেকটি বিষয় বলা হয়েছে, অর্থের ক্ষেত্রে নানা ধরনের ব্যঞ্জনা সৃষ্টি করে। তাহলে এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখবে। ভাষার শ্রী বৃদ্ধি ঘটায়, অর্থের বিস্তার ঘটায়, অর্থের ক্ষেত্রে নানা ধরনের ব্যঞ্জনা সৃষ্টি করে। আমাদের এই যে ব্যাকরণ অংশ থেকে আমাদের মূলত কি আসে? আমরা নির্মিত অংশটুকু থেকে আমাদের লিখিত রূপ খাতায় লিখতে হয়, আর ব্যাকরণ অংশ থেকে অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসে। আর আমাদের আর প্রশ্ন থাকে বৃষ্টির মতো। তো এইগুলো সঠিকভাবে সুন্দরভাবে অ্যান্সার করার জন্য আমাদের বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বিষয়ে কী করতে হবে, খুঁটিনাটি খুব নজর দিয়ে পড়তে হবে, কোনো কিছু বাদ দিয়ে যাওয়া যাবে না। যদি তুমি এভাবে পড়ো, তাহলে তোমাকে পরীক্ষার হলে নিজে থেকে সব পারবে, অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। আর যাতে অন্যের দিকে না তাকিয়ে থাকতে হয়, সেজন্য কী করতে হবে, এই যে বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। হয়তো এই বিষয়গুলো তোমাদের দৃষ্টি এড়িয়ে যায়, বা এই অধ্যায়টি অত পড়ও না ঠিক মতো, কিন্তু পড়তে হবে, জানতে হবে সব কিছু অনেক সুন্দরভাবে। আজকে আমরা ভিন্নার্থক শব্দ পড়ছি, পরবর্তী ক্লাসে আমরা কি করব, কোনো একটি ক্লাসে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্থাৎ পুরো বিষয়টি আমাদের একটা পরিষ্কার ধারণা নিতে হবে। সেই ওই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের উপরে আমরা আরেকটি ক্লাস নিব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিন্নার্থক শব্দ। তাহলে আমাদের বইয়ে বেশ কিছু এরকম শব্দ দেওয়া আছে, তার মধ্যে কিছু শব্দ আজকে আমরা পড়ব, কিছু শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে একটি শব্দ দেওয়া আছে, সবাই খুব মন দিয়ে খেয়াল করবে, বিষয়গুলো কিন্তু জানতে হবে। অঙ্ক, তোমাদের বইয়ে দেওয়া আছে শব্দটি অঙ্ক। এখানে দেখো, এখানে 4টি বাক্য দেওয়া আছে বইয়ে অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্ক, এই বাক্যটি খেয়াল করো আগে, জুথি অঙ্কে কাঁচা। এখানে অঙ্ক শব্দটি আমাদের যে বিষয় আছে, পাঠ্য বিষয় গণিত, সেটি বুঝিয়েছে। এখানে গণিত বই অর্থে এখানে অঙ্ক, গণিত হিসেবে অঙ্কের হিসাব হলো কি, এখানে গণিত হিসেবে এসেছে। এখানে দেখো, নাটকটি 5 অঙ্কে সমাপ্ত। এখানে এই অঙ্ক এবং এই অঙ্কের বানানে কিন্তু কোনো পার্থক্য নেই, একই বানান, একই শব্দ 4টি আলাদা আলাদা বাক্যে বসে 4টি ভিন্ন অর্থ প্রকাশ করেছে। তাহলে এখানে কি বলেছে, নাটকটি 5 অঙ্কে সমাপ্ত। এখানে অঙ্ক শব্দটি দ্বারা বোঝানো হয়েছে নাটকের অংশ বিশেষ, অর্থাৎ নাটকগুলো বিভিন্ন অংশে ভাগ থাকে। তোমাদের 7-এর বইয়ে যেমন একটি নাটিকা আছে, ওইটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যেখানে কয়টি অংশ আছে বা অঙ্কে ভাগ করা আছে। 3 নাম্বারটি খেয়াল করো, অঙ্ক, অঙ্ক পাঠ করে সাদা খাতাটি নষ্ট করো না। এখানে অঙ্ক শব্দটি রেখা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর অঙ্ক, এখানে খেয়াল করি 4 নাম্বার বাক্যটি, টাকার অঙ্ক কত হবে। টাকার অঙ্ক কত হবে, এখানে অঙ্ক সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের বিষয়টি খেয়াল করো, অর্থ, অর্থই অনর্থের মূল। এখানে অর্থ শব্দটি টাকা কড়ি অর্থে ব্যবহৃত হয়েছে। আমার কাছে আসার অর্থ কি, এখানে অর্থ শব্দটি উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। এই বাক্যটি খেয়াল করো, পাট বাংলাদেশের অর্থকরী ফসল। এখানে অর্থ শব্দটি অর্থ উপার্জনের সহায়ক হিসেবে, অর্থ প্রকাশক হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা খেয়াল করছি কি, যে একই শব্দ এখানে অর্থের 3টি বাক্য দেওয়া আছে। এখানে এই অর্থ শব্দটি 3টি বাক্যে ব্যবহৃত হয়েছে, এবং আলাদা আলাদা বাক্যে শব্দ দুটি প্রয়োগ হয়ে একদম একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে। এজন্য এদেরকে বলা হচ্ছে ভিন্নার্থক শব্দ। এরপরে আসছে কথা। এই বাক্যটি খেয়াল করো, কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করো না।
এখানে কথা দিয়ে কখনো কথা ভঙ্গ করে, এখানে কথাটি অঙ্গীকার অর্থে ব্যবহৃত হয়েছে। জ্ঞানী গুণীর কথা সকলেরই মেনে চলা উচিত, এখানে কথা উপদেশ অর্থে প্রয়োগ করা হয়েছে। আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়, এই বাক্যে একই শব্দ কথা অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। কাজের কথা বললেই তুমি চুপ করে থাকো, এখানে কথা প্রসঙ্গ অর্থে ব্যবহৃত হয়েছে। এরকম প্রচুর শব্দ আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি, হয়তো সেভাবে মাথায় আসেও না বা চিন্তাও করি না, কিন্তু এরকম প্রচুর প্রচুর ভিন্নার্থক শব্দ আছে আমাদের ভাষায়, যেগুলো আমরা নিজেরাও প্রতিনিয়ত ব্যবহার করছি। এরপরে দেখো গা। গা, প্রথম বাক্যটা খেয়াল করো। গরমে সারা গায়ে ঘামাচি উঠেছে, গরমে সারা গায়ে ঘামাচি উঠেছে। এখানে গা শরীর বোঝাচ্ছে, গাত্র বা শরীর বোঝাচ্ছে। ছিনতাইকারীর খপ্পরে পড়ে তার গা কাঁপছে, এখানে গা কাঁপাটা কি ভয় বোধ করা অর্থে প্রয়োগ করা হয়েছে। মিথ্যা অভিযোগে গা জ্বালা করছে, মিথ্যা অভিযোগে গা জ্বালা করছে। এখানে গা জ্বালা রাগান্বিত হওয়াকে বোঝাচ্ছে, ক্রোধের উদ্রেক হওয়াকে বোঝাচ্ছে। পুলিশের ভয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে, এখানে গা ঢাকা দেওয়া মানে পলায়ন করা বোঝাচ্ছে। অর্থাৎ এর আগের যে শব্দগুলো আমরা দেখলাম সেগুলো শুধুই শব্দ ছিল, যেমন অঙ্ক নিয়ে করলাম যে একই রকম শব্দ একই শব্দ এখানে, আর এখানে যে শব্দটি ছিল গা, গায়ের সাথে অর্থ প্রকাশের সহায়ক হিসেবে আরেকটি শব্দ এখানে আমরা আর কিছু শব্দ আমরা যোগ করে দিয়েছি। এরপর বড়। বড় বড় দিয়ে আমরা কি ধরনের অর্থ পাচ্ছি খেয়াল করো, কী ধরনের শব্দের অর্থ আসছে। বড় শব্দের অর্থ যে বিভিন্ন বাক্যে কিভাবে আমরা প্রয়োগ করে থাকি। জাহাজটি বেশ বড়, জাহাজটি বেশ বড়, এখানে বড় বৃহৎ অর্থে প্রয়োগ করা হয়েছে। নিজেকে সব কাজে বড় মনে করা ঠিক নয়, এখানে বড় শ্রেষ্ঠ অর্থে প্রয়োগ করা হয়েছে। বাক্যটি খেয়াল করো, নিজেকে সব কাজে বড় মনে করা ঠিক নয়। 3 নম্বর বাক্যটি খেয়াল করো, নিপা খুব বড় বংশের মেয়ে, নিপা খুব বড় বংশের মেয়ে, এখানে বড় সম্ভ্রান্ত অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ একই শব্দ বড় 3টে আলাদা আলাদা বাক্যে আলাদা অর্থ প্রকাশ করছে। এরপর আসছে হাত। হাত দিয়ে কিছু শব্দ এখানে দেখানো হয়েছে, খেয়াল করো। 1 নম্বর বাক্যটি খেয়াল করো, গ্রামের লোকের উপর তার হাত আছে, গ্রামের লোকের উপর তার হাত আছে। এখানে হাত প্রভাব অর্থে প্রয়োগ করা হয়েছে, বা হাত শব্দটি দ্বারা এখানে প্রভাব অর্থ বোঝাচ্ছে। এরপর আসছে হাত করা, অর্থাৎ এখানে দেখো এই হাত করা শব্দটি কিভাবে এখানে প্রয়োগ হয়েছে। মাতাব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে, মাতব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে। এখানে হাত করা অর্থ বসে আনা বোঝাচ্ছে, বা হাত করা বসে আনা অর্থ প্রকাশ করছে। 3 নম্বর বাক্যটি খেয়াল করো, হাত পাতা খুবই ঘৃণার কাজ, এখানে হাত পাতা যে অর্থটি প্রকাশ করছে সেটি হচ্ছে ভিক্ষা করা। 4 নম্বর বাক্য খেয়াল করো, এই জমিটি বহুবার হাত বদল হয়েছে, এখানে হাত বদল মানে হস্তান্তর অর্থ প্রকাশ করছে। এই হাত বদল শব্দটি দ্বারা হস্তান্তর অর্থ আমরা বুঝতে পারছি। এরপরে হাত পাকা, সেলাইয়ের কাজে তিনি একজন হাত পাকা লোক, এখানে হাত পাকা শব্দটি এখানে হাত যে অর্থে প্রয়োগ হয়েছে সেটি হচ্ছে দক্ষ। অর্থাৎ আমরা এ ধরনের হাত পাকা শব্দ দ্বারা বাক্য তৈরি করলে বুঝবো যে সে যে বিষয়ে যে কাজের জন্য বলা হয়েছে সেই বিষয়ে সে দক্ষ। তো এভাবে প্রচুর শব্দ আছে, আমাদের বইয়েও অনেকগুলো শব্দ দেওয়া আছে। তো সবগুলো শব্দই আমাদের দেখতে হবে আমাদের জানার জন্য, বোঝার জন্য। এই ভিন্নার্থক শব্দগুলো প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে ভিন্নার্থক শব্দের আগে সংজ্ঞাটা ক্লিয়ার হইতে হবে, আসলে কোন শব্দগুলো ভিন্নার্থক শব্দ। আর এই উদাহরণগুলো যদি একটু বুঝে বা একটু খুব মনোযোগ দিয়ে চিন্তা করে খেয়াল করো তাহলে খুব বেশি সহজ হয়ে যাবে। যে এই বিষয়গুলো তেমন জটিল না, একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমার মাথায় কাজ করবে বা মনে থাকবে, কখনোই তুমি ভুলবে না। তো আমাদের পরীক্ষায় এই ভিন্নার্থক শব্দগুলো যেভাবে আসে নৈবেদিক প্রশ্নে, যে হয়তো দেখা যাবে যে উদাহরণ দেওয়া থাকবে, বাক্য দেওয়া থাকবে, এরপর যে শব্দটি দেওয়া থাকবে শব্দটি উল্লেখ করে বলা হবে যে
কী ধরনের অর্থ প্রকাশ করছে, বা একটি একটি বাক্য দিয়ে যে শব্দটি প্রয়োগ করা হবে তার অর্থ প্রকাশ, কোন অর্থটি প্রকাশ, 4টি অর্থ দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের সঠিক অর্থটি বাছাই করে উত্তর করতে হবে। তো সে ধরনের কিছু প্রশ্নের নমুনা আমরা দেখব। এখানে খেয়াল করো, এখানে কিছু সব বাক্য দেওয়া আছে। এ পর্যন্ত যে কয়েকটি পড়ানো হয়েছে তার উপরে যা এইমাত্র যে পড়ালাম সেই বিষয়গুলোর উপরে একটু খেয়াল করো সবাই। 1 নম্বর বাক্যটি খেয়াল করো, শরীফ অঙ্কে খুব ভালো। 2 নম্বর বাক্য, তোমার এ কথা বলার অর্থ কী? 3 নম্বর, গা ব্যথা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। 4 নম্বর বাক্য, কাজের কথা বললে রাহাত চুপ করে থাকে। 5 নম্বর, আবিরকে দেখলেই শাফির গা জ্বালা করে। আমাদের প্রথম বাক্যটি খেয়াল করো, শরীফ অঙ্কে খুব ভালো। এখানে অঙ্ক কি অর্থ প্রকাশ করছে? দ্বিতীয় বাক্যে খেয়াল করো, তোমার এই কথা বলার অর্থ কি? অর্থ দ্বারা এখানে কি বোঝাচ্ছে বা কোন অর্থ প্রকাশ করছে? শব্দের অর্থ। এখানে অর্থ শব্দের অর্থটা কি? এখানে গা ব্যথা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি লক্ষণ, গা ব্যথা দ্বারা কোন অর্থটি বোঝানো হচ্ছে? কাজের কথা বলে এরা হাত চুপ করে থাকে, এখানে কথা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? আবেগে দেখলে শাফির গা জ্বালা করে, গা জ্বালাটি কোন অর্থ প্রকাশক? এইমাত্রই যে কয়েকটি শব্দ আমরা পড়িয়েছি তার উপরে এই বাক্যগুলো করা হয়েছে। তো এভাবেই পরীক্ষায় দিয়ে দিবে এবং 4টি অপশন থাকবে, সেখান থেকে তোমাকে সঠিক অর্থটি বাছাই করে উত্তর করতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল করো যে তোমার মাথায় কাজ করে কিনা, আসলে কোনটা কি বোঝাচ্ছে। তো আমরা দেখে নিই একটু, প্রথম বাক্যে অঙ্ক শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে শরীফ অঙ্কে খুব ভালো, এখানে গণিত অর্থাৎ গণিত বিষয়টিকে বোঝানো হয়েছে। পরেরটা খেয়াল করো, তোমার এই কথা বলার অর্থ কি? এখানে অর্থ উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর বাক্যটি খেয়াল করো, গা ব্যথা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার একটি লক্ষণ, এখানে গা ব্যথা দ্বারা বা গা দ্বারা শরীরকে বোঝানো হয়েছে। 4 নম্বর বাক্য, কাজের কথা বললে এরা হাত চুপ করে থাকে, এখানে কথা দ্বারা প্রসঙ্গ বুঝিয়েছে। আর 5 নম্বর বাক্যটি খেয়াল করো, আবিরকে দেখলেই শাফির গা জ্বালা করে, এখানে গা জ্বালাটা ক্রোধের উদ্রেক হওয়া অর্থে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ রাগান্বিত হওয়া অর্থে প্রয়োগ করা হয়েছে। তো এভাবে পরীক্ষায় আসতে পারে। এছাড়া আরও যেভাবে আসতে পারে সেটি দেখো, আরেক অন্যরকমভাবে আসতে পারে। এই যে এই বিষয়টি খেয়াল করো, এই বাক্যটি খেয়াল করো, বই থেকে এই উদাহরণটি তুলে দেওয়া হয়েছে। গ্রামের লোকের উপর তার হাত আছে, বাক্যে ব্যবহৃত হাত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাক্যটি খেয়াল করো, গ্রামের লোকের উপর তার হাত আছে, বাক্যে ব্যবহৃত হাত, এই হাত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? এরকম 4টি অপশন দেওয়া থাকবে, দক্ষতা, বসে আনা, হস্তান্তর, প্রভাব। তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে সঠিক উত্তরটি বাছাই করে আমাদেরকে সঠিক বৃত্তটি ভরাট করে দিতে হবে। তো এখানে হাত কোন অর্থে? লোকের উপর তার হাত আছে, মানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘ, প্রভাব অর্থে এখানে হাত শব্দটি বোঝানো হয়েছে। তো আমাদের পরীক্ষায় বিষয়গুলো, এই ভিন্নার্থক শব্দগুলো যেভাবে আসুক না কেন আমাদেরকে পারতে হবে। আর আমরা তখনই পারবো যখন বিষয়গুলো অনেক সুন্দরভাবে আয়ত্ত করব। তো সেই জন্য আমাদের এখানে যে কয়েকটা ভিন্নার্থক আমাদের বইয়ে আপাতত যে কয়েকটা দেওয়া আছে সেগুলো আমরা পড়ব। আর যখন আমরা উপরের পরবর্তী ক্লাসে যাব তখন আমরা আরও বিস্তারিত এ বিষয়ে জানব। তো এরপরে যতটুকু পড়া হয়েছে সেটুকু বাদে আমাদের যার বাদ বাকি অংশ তার উপর কিছু কাজ দিচ্ছি তোমাদের, বাড়ির কাজ, সবাই দেখে নাও। 1 নম্বর বাড়ির কাজটি দেওয়া হয়েছে কি, ভিন্নার্থক শব্দ বলতে কি বুঝো, উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ এখানে ভিন্নার্থক শব্দের সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে সেটা তুমি বুঝিয়ে দিবে যে কেন সেগুলো ভিন্নার্থক শব্দ। 2 নম্বর, নিম্নে প্রদত্ত প্রত্যেকটি শব্দ দ্বারা 3টি করে ভিন্নার্থক বাক্য রচনা করো। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, হাত, মাথা, পাকা, চোখ, পড়া, মন, কাজ, কান, ফল, মুখ, পা, ছাড়া, চলা, ওঠা। এই যে শব্দগুলো দেওয়া আছে প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদাভাবে 3টি করে, যেমন হাত দিয়ে 3টি বাক্য রচনা করবে, মাথা দিয়ে 3টি করে, এভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে 3টি করে ভিন্নার্থক বাক্য রচনা করবে। তো এই 2টি বাড়ির কাজ যদি সঠিকভাবে করা হয় তাহলে আমাদের এই অধ্যায়টা একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আশা করছি সবাই বাড়ির কাজ করবে। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো।
আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।